বিনিয়োগ করতে গেলে প্রায়ই একটা প্রশ্ন মাথায় আসে, ডিভিডেন্ড থেকে একটা নিয়মিত আয় চাই নাকি চাই ক্যাপিটাল গ্রোথ। সাধারণত তো এটাই মনে করা হয় যে এই দুটো জিনিস একসাথে পাওয়া বেশ কঠিন, কিন্তু সত্যিই কি তাই? চলুন এই বিষয়টা নিয়েই আজ একটু গভীরে গিয়ে আলোচনা করা যাক। হ্যাঁ, প্রশ্নটা ঠিক এখানেই। প্রচলিত ধারণাটা হলো যে কোম্পানি বেশি ডিভিডেন্ড দেয় তার গ্রোথের সম্ভাবনা কমে যায়। কারণটা সহজ, লাভের টাকাটা ব্যবসায় আবার বিনিয়োগ না করে শেয়ার হোল্ডারদের মধ্যে বিলিয়ে দেওয়া হচ্ছে। এই ডিভিডেন্ড বনাম গ্রোথের বিতর্কের পেছনে কিন্তু একটা শক্ত যুক্তি আছে, আর সেটা দিয়েছেন স্বয়ং ওয়ারেন বাফেট। তার নীতিটা খুব পরিষ্কার। যদি কোনো কোম্পানি হাতে রাখা প্রতিটা টাকা দিয়ে 1 টাকার বেশি বাজার মূল্য তৈরি করতে না পারে, তাহলে সেই টাকা ব্যবসায় না খাটিয়ে ডিভিডেন্ড হিসেবে বিনিয়োগকারীদের ফেরত দেওয়াই ভালো। কিন্তু জানেন তো, থিওরি তো এক কথা বলে, আর বাস্তব ডেটা সে তো পুরো অন্য একটা গল্প শোনায়। যখন আমরা এই প্রচলিত ধারণার বাইরে গিয়ে আসল ডেটা দেখি, তখন ছবিটা বেশ আকর্ষণীয় হয়ে ওঠে। বিষয়টা বুঝতে একটা তথ্য দেখা যাক। নিফটি টোটাল মার্কেটের 750টা স্টকের মধ্যে 48টা এমন কোম্পানি আছে যাদের ডিভিডেন্ড ইল্ড 2.5%-এর ওপরে। তার মানে ভালো ডিভিডেন্ড দেয় এমন কোম্পানির সংখ্যা কিন্তু নেহাত কম নয়। কিন্তু আসল প্রশ্নটা হলো, এদের মধ্যে গ্রোথও কি ভালো? চলুন তাহলে একটা উদাহরণ দিয়ে শুরু করা যাক। আমাদের প্রথম কেস স্টাডি হল ব্যাংক অফ বরোদা, ভারতের পিএসইউ ব্যাংকগুলোর মধ্যে একটা অন্যতম প্রধান নাম। এই স্লাইডটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। একদিকে দেখুন ব্যাংক অফ বরোদার ডিভিডেন্ড ইল্ড প্রায় 2.9%, আবার অন্যদিকে গত 3 বছরের সেলস গ্রোথ দেখুন 20%, আর প্রফিট গ্রোথ তো আরও দারুণ 38%। মানে ডিভিডেন্ড আর গ্রোথ দুটোই কিন্তু একসাথে চলছে। এখন প্রশ্ন হল, এই গ্রোথটা আসছে কোথা থেকে? এর মূল কারণ হল ব্যাংকের লোন পোর্টফোলিও। ওদের র্যাম সেগমেন্ট, মানে রিটেল, অ্যাগ্রিকালচার আর এমএসএমই লোন, সেটার ভাগ এখন বেড়ে দাঁড়িয়েছে প্রায় 62%। আর এই সেগমেন্টে গ্রোথ বেশ শক্তিশালী, যেটা ব্যাংকের সার্বিক বৃদ্ধিতে সাহায্য করছে। আর শুধু যে গ্রোথ হচ্ছে তাই নয়, অ্যাসেট কোয়ালিটিও কিন্তু বেশ মজবুত। ম্যানেজমেন্ট নিজেরাও বলছে যে গ্রস এনপিএ, নেট এনপিএর মতো গুরুত্বপূর্ণ প্যারামিটারে ব্যাংক লাগাতার ভালো পারফর্ম করে চলেছে, যেটা অবশ্যই একটা পজিটিভ দিক। তবে সবটাই যে ভালো তা কিন্তু নয়, কিছু চ্যালেঞ্জও আছে। যেমন ওদের ডোমেস্টিক ক্যাসা রেশিও আর নেট ইন্টারেস্ট মার্জিন কমে গেছে। সহজ কথায় ব্যাংকের টাকা জোগাড় করার খরচ বাড়ছে, যেটা লাভের উপর একটা চাপ তৈরি করতে পারে। আচ্ছা, এবার চলুন আমাদের দ্বিতীয় কেস স্টাডিতে যাই, একটা অন্য ইন্ডাস্ট্রি থেকে। হিরো মোটোকর্প নামটা তো সবারই চেনা, বিশ্বের সবথেকে বড় টু হুইলার কোম্পানি। এখানেও দেখুন গল্পটা কিন্তু একই রকম। ডিভিডেন্ড ইল্ড 2.69%, বেশ ভালো তাই না? তার সাথে গত 3 বছরে প্রফিট গ্রোথ হয়েছে প্রায় 24%। আর পিইজি রেশিওটা খেয়াল করুন, 1-এর নিচে। তার মানে গ্রোথের হিসাবে ভ্যালুয়েশনটা হয়তো বেশ যুক্তিযুক্ত। তো হিরোর এই সাফল্যের আসল রহস্যটা কি? সেটা হলো ওদের 100-110 সিসি কমিউটার বাইক সেগমেন্টে একচেটিয়া রাজত্ব। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে দেখাচ্ছে। এই সেগমেন্টে ওদের মার্কেট শেয়ার প্রায় 82.6%। ভাবা যায়, এটাই ওদের ব্যবসার মূল ভিত্তি। আর একটা দারুণ ব্যাপার কি জানেন? কোম্পানির আন্তর্জাতিক ব্যবসা কিন্তু রকেটের গতিতে বাড়ছে। বছরে 77% গ্রোথ, যা ইন্ডাস্ট্রির গড় বৃদ্ধির প্রায় 3 গুণ। এটা কিন্তু ভবিষ্যতের জন্য একটা বিরাট সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। কিন্তু হিরোর ক্ষেত্রেও কিছু চ্যালেঞ্জ আছে, যেগুলো মাথায় রাখা দরকার। যেমন, কোম্পানির ব্যবসা এখনও মূলত ভারতের বাজারের ওপরই নির্ভরশীল, বিশেষ করে গ্রামের চাহিদার ওপর। তাই রপ্তানির শেয়ার বাড়ানোটা ওদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। বেশ, দুটো কেস স্টাডি তো দেখলাম। এবার চলুন আমাদের শেষ উদাহরণটা দেখা যাক। আদিত্য বিড়লা সান লাইফ এএমসি, ভারতের ফিনান্সিয়াল সার্ভিস সেক্টরের একটি পরিচিত নাম। এখানে দেখুন, ডিভিডেন্ড ইল্ডটা কিন্তু আরও আকর্ষণীয়, 3.28%। তবে আগের দুটো কোম্পানির মতো অতটা হাই ফ্লাইং গ্রোথ এখানে নেই। সেলস আর প্রফিট গ্রোথ গত 3 বছরে মোটামুটি 11-12%-এর কাছাকাছি। কিন্তু কোম্পানির একটা জায়গায় অসাধারণ গ্রোথ হয়েছে। ওদের অল্টারনেটিভস বিজনেস, মানে পিএমএস আর এআইএফ, সেখানে এইউএম 8 গুণ বেড়ে 3,300 কোটি টাকায় পৌঁছে গেছে। এটা কিন্তু একটা খুবই শক্তিশালী গ্রোথের জায়গা। কিন্তু এখানে একটা কিন্তু আছে। কোম্পানির সার্বিক গ্রোথ যদি আমরা দেখি, সেটা ওর ইন্ডাস্ট্রির অন্য প্লেয়ারদের থেকে বেশ কম। ওরা যখন 20%-এর বেশি হারে বাড়ছে, এদের গ্রোথ তখন 11%। আর সম্ভবত এই কারণেই এর ভ্যালুয়েশনটা একটু কম। তাহলে কোম্পানির প্রধান চ্যালেঞ্জগুলো কি কি? 1. গ্রোথের গতি কম। 2. লাভের মার্জিনে চাপ আসছে। আর 3. ক্যাশ কনভার্সনটা একটু দুর্বল।
মানে খাতায় কলমে যে লাভ দেখাচ্ছে তার সবটা ক্যাশ হয়ে হাতে আসছে না। তো এই যে আমরা 3টে আলাদা আলাদা কোম্পানির কেস স্টাডি দেখলাম, এখান থেকে একজন বিনিয়োগকারী হিসেবে আমাদের কি শেখার আছে? চলুন সবটা একবার গুছিয়ে নেওয়া যাক। এর থেকে আমরা একটা খুব সহজ কিন্তু কাজের ফ্রেমওয়ার্ক বানাতে পারি। প্রথমত, শুধু ডিভিডেন্ড ইল দেখেই ঝাঁপিয়ে পড়া যাবে না, এটা তো কেবল শুরু। দ্বিতীয়ত, কোম্পানির গ্রোথটা কোথা থেকে আসছে সে আসল কারণগুলো বুঝতে হবে। আর সবশেষে, প্রত্যেকটা কোম্পানির সাথেই কিছু না কিছু ঝুঁকি জড়িয়ে থাকে, সেগুলোকে ভালো করে বুঝতে হবে। তাহলে আমাদের পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? এটাই যে ডিভিডেন্ড নেব না গ্রোথ নেব, এই পছন্দটা আসলে অনেক ক্ষেত্রে একটা ভুল দ্বিধা। আমরা তো উদাহরণ দিয়েই দেখলাম যে ঠিকঠাক কোম্পানি খুঁজে বের করতে পারলে দুটোই একসাথে পাওয়া সম্ভব। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই ভাবার জন্য। একটি বিনিয়োগ পোর্টফোলিওর জন্য কোনটি বেশি জরুরি? আজকের দিনের নিশ্চিত আয় নাকি ভবিষ্যতের সম্ভাব্য গ্রোথ? এর উত্তরটা কিন্তু প্রত্যেক বিনিয়োগকারীর নিজের লক্ষ্য আর ঝুঁকি নেওয়ার ক্ষমতার উপরেই নির্ভর করে।